জাতীয় পার্টি দুর্বল হয়ে পড়ছে কেন? দৈনিক কালের কণ্ঠ পত্রিকা আজকে এই শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। দর্শক, আজকে এই খবরটি নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বিগত যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে নানান ধরনের নাটকীয়তা হয়েছে এবং দল আরও একটি ভাঙনের মুখে পড়েছে। এই অবস্থায় আমি আমার এই চ্যানেলে একাধিক ভিডিও করেছি জাতীয় পার্টিকে নিয়ে এবং বলেছিলাম যে জাতীয় পার্টি কিন্তু আস্তে আস্তে আরও একটি দুর্বল দলে পরিণত হবে। ইতিমধ্যে তার নজিরও পাওয়া গেছে। তো সেই প্রেক্ষাপটে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা এই প্রতিবেদনটি করেছে। জাতীয় পার্টিকে নিয়ে অনেকে বলে থাকতে পারেন যে এই দলটিকে নিয়ে এত আলোচনার কি আছে। আমরা যদি আমাদের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির চর্চার জায়গাগুলো দেখি, তাহলে এই দলটি একটি উদাহরণ হতে পারে যে শুধু ক্ষমতার পিছনে লেগে থাকলে একটি দলের কি পরিণতি হতে পারে। হয়তো সাময়িকভাবে কোনো সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু যদি দীর্ঘমেয়াদের কথা চিন্তা করা হয়, তাহলে এটি রাজনৈতিক দলকে অবশ্যই জনমুখী তৎপরতার মধ্য দিয়েই রাজনীতিতে টিকে থাকতে হবে। তো এই খবরটি এ কারণেই দৃষ্টি আকর্ষণ করলো, এবং শিরোনাম হচ্ছে জাতীয় পার্টি দুর্বল হয়ে পড়ছে কেন। তো এখানে এর কিছু অংশ যদি আমরা পড়ি, আমরা পাচ্ছি যে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এখন দুটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। একটি হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে, এই অবস্থা থেকে দূরে ঘুরে দাঁড়াতে পারবে কিনা। অন্যটি হচ্ছে রওশন এরশাদ ও জিএম কাদের রাজনৈতিক জীবনের পরন্ত বেলায় এসে পড়েছেন, এরপর দলটির নেতৃত্বে কে আসবেন। আমাদের দেশের রাজনীতিতে এটা একটা করুণ বাস্তবতা যে কেউই কিন্তু পদ ছাড়তে চান না। আমৃত্যু দলের নেতৃত্ব ধরে রাখতে চান এবং আমৃত্যু তিনি তার প্রভাব বজায় রাখতে চান। তো জাতীয় পার্টির ক্ষেত্রেও তাই। রওশন এরশাদ অত্যন্ত অসুস্থ এবং জিএম কাদেরও যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু ওনারা এখন এমন একটা নেতৃত্ব ওনারা নিজেরা তৈরি করেছেন যে তাদের পরে এই দলের আসলে কে নেতৃত্ব দেবেন এরকম কোনো বিকল্প নেই। অবশ্য বাংলাদেশের অনেক আরও যে বড় রাজনৈতিক দল আছে, সেসব দলেও কিন্তু এই এরকম সংকট আমরা দেখতে পাই। তো এখানে জিএম কাদেরের একটি বক্তব্য আছে, সেটি হচ্ছে ক্ষমতাসীনরা বিরোধী দল ভাঙার চেষ্টা করে, জাতীয় পার্টির বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। সঠিক রাজনীতি করতে গেলেই সরকার বারবার দল ভেঙে দেওয়ার চেষ্টা করছে, এটা জিএম কাদের বলছেন। এই প্রতিবেদনের মধ্যে তার মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে তার নিজের যে আত্মশুদ্ধি বা আত্মোপলব্ধি, ওই পথে না হেঁটে তিনি বলছেন যে ক্ষমতাসীন দল তার ভাঙার চেষ্টা করছে। আপনাকে দলটা সেভাবেই গড়ে তুলতে হবে যাতে কেউ ভাঙতে না পারে। আপনার দলের মতাদর্শ, নীতি নৈতিকতার জায়গাগুলো এবং সুস্পষ্ট যদি একটা অবস্থান আপনার না থাকে দর্শনগত, তাহলে কিন্তু দল অন্য যে কেউ এসে কিন্তু ভেঙে দিতে পারবে খুব সহজে। এই প্রতিবেদনের আরো কিছু অংশ যদি আমরা পড়ি, তাহলে এখানে বলা হচ্ছে যে 7 দফা জাতীয় পার্টি ভেঙেছে এবং এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ভেঙে জন্ম নিয়েছে জেপি, বিজেপি ও বাংলাদেশ জাতীয় পার্টি নামের 3টি নিবন্ধিত দল। জাতীয় পার্টি ব্র্যাকেটে জাফর নামের আরও একটি অনিবন্ধিত দল সক্রিয় রয়েছে। অতীতে সক্রিয় ছিল জাতীয় পার্টি আরও 2টি অংশ। সর্বশেষ এই যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে রওশন এরশাদ এবং জিএম কাদের বিরোধে জড়িয়ে কিন্তু আরও একটি ভাঙনের মুখে পড়েছে। রওশন এরশাদ পন্থীরা ইতিমধ্যে আলাদা সম্মেলন করেছেন এবং তারা তাদের কমিটি ঘোষণা করেছেন। জিএম কাদের পন্থীরাও তাদেরকে বলেছেন তারা দলের কেউ না। তো এরকম একটা অবস্থার মধ্যে জাতীয় পার্টি পড়েছে, অর্থাৎ আরও একটি সুস্পষ্টভাবে আরও একটি ভাঙনের পর্যায়ে এই জাতীয় পার্টি পড়েছে। তো যা এক্ষেত্রে এই প্রতিবেদনে বলা হচ্ছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি শীর্ষ নেতৃত্ব। মানে জাতীয় পার্টিতে মানে সাময়িক যে ক্ষমতার চর্চা নেতাদের মধ্যে, এই চর্চাটি খুব তীব্র। আর সে কারণেই এখানে বলা হচ্ছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তারা কিন্তু আসলে সত্যিই তারা উঠতে পারেননি। কয়েকটি কারণ এখানে বলা হচ্ছে যে বারবার দলে ভাঙন, শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, নেতৃত্বের কোন্দল, সরকার ঘেঁষা রাজনৈতিক চরিত্র, গতিহীন সংগঠন, মাঠ পর্যায়ে নেতৃত্বের দুর্বলতা, নেতৃত্বের উত্থান পতন এবং দলগতভাবে স্বতন্ত্র রাজনৈতিক চরিত্র তৈরি করতে না পারায় বিরোধী দল হয়েও জাপা এখন খুবই দুর্বল। তো সম্প্রতি জাপা চেয়ারম্যান জিএম কাদের একটি অনুষ্ঠানে একথাও বলেছেন যে 1990 সালের পর জাতীয় পার্টি ক্রমে দুর্বল হয়ে পড়েছে, তার দলে সরকারি দলের এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই আগের কথাই যে দোষ দেওয়ার যে বিষয়টি উনি দেখছেন, এবং সে কারণেই দুর্বল হয়েছে এরকমটি বলা হচ্ছে। কিন্তু আপনার যদি নির্দিষ্ট এবং সুস্পষ্ট যদি দর্শনগত একটা অবস্থান না থাকে, তাহলে সেই রাজনৈতিক দল কিন্তু জনগণের মাঝে টিকে থাকা কঠিন আছে। সে কারণে এই যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে, এর মধ্যে সবচেয়ে শেষের যে সমস্যাটি, সেটি হচ্ছে দলগতভাবে স্বতন্ত্র রাজনৈতিক চরিত্র তৈরি করতে না পারায় বিরোধী দল হয়েও জাপা এখন খুবই দুর্বল। এই পয়েন্টটি, এই যতগুলো পয়েন্ট বলা হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টির আসলে কোনো স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেই। এই দলের নেতারা সকালে এক কথা বলেন, বিকালে আর এক কথা বলেন, এটা আমরা জানি। স্বয়ং এরশাদ পর্যন্ত একসময় সরকারের সব প্রশংসা করতেন, আবার কয়েক ঘন্টা পর আবার সরকারের নিন্দা করতেন, মানে বিরোধীদের নিন্দা করতেন। এবারও আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনের আগে এই দলের নেতারা জিএম কাদের সহ সকালে বলেছেন যে তারা
নির্বাচনে যাবেন না, পরে বিকেলে আবার তাদের মানে কথা পাল্টে গেছে। জিএম কাদের সারাক্ষণ সরকার বিরোধী বক্তব্য দিয়ে শেষ পর্যন্ত আবার সরকারের সঙ্গে আতাত করে বা আপোষ করে নির্বাচনে অংশ নিয়েছেন। এবং এই নির্বাচনে এই যে রাজনৈতিক যে তাদের যে মুভটা, এটাকে অনেকে বলছেন যে কফিনের শেষ ব্রেক, মানে এর মাধ্যমে মূলত জাতীয় পার্টির যে রাজনৈতিক সর্বশেষ যে অবস্থানটি ছিল সেটিও আরো ঝুঁকির মধ্যে পড়ে গেল। তো জাতীয় পার্টির এই করুণ অবস্থার পেছনে এটাই অন্যতম প্রধান কারণ যে নিজেদের দলকে আলাদা করে চেনাতে না পারা, জনমুখী রাজনীতি না করা, জনগণের কথা বুঝতে না পারা। এটা খুব তাৎপর্যপূর্ণ দিক যে জনগণকে যদি গুরুত্ব দেওয়া না হয় সে রাজনৈতিক দলের পক্ষে টিকে থাকা কিন্তু খুবই কঠিন। সাময়িকভাবে হয়তো বা টিকে থাকা যায়, কিন্তু যখন দীর্ঘমেয়াদের প্রশ্ন আসবে তখন কিন্তু জনমুখী রাজনৈতিক দলগুলোই মাঠে টিকে থাকবে। জাতীয় পার্টির অবস্থান এখন এমন হয়েছে যে তাদের যে নিজস্ব যে দুর্গগুলো, নিজস্ব দুর্গ বলতে উত্তরাঞ্চলে রংপুর বিশেষ করে, সেই রংপুরেও কিন্তু তাদের এখন করুণ অবস্থা, মানে রংপুরেও তাদের জনপ্রিয়তা নেই। এবং এই যে হঠকারিতার যে রাজনীতি, মানে স্বল্প মেয়াদের যে সুবিধার যে রাজনীতি, সেই রাজনীতি করতে গিয়েই মূলত জাতীয় পার্টি এখন তার নিজস্ব যে দুর্গ, সেই দুর্গেও কিন্তু তারা পরাস্ত হচ্ছে। মানে একসময় ছিল যে সারা দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা বিষয় না, কিন্তু যদি রংপুরে তাদের দল কিন্তু ভালো করতেও, মানে সেখানে কিন্তু তাদের এমপি বলা হোক বা স্থানীয় নির্বাচনগুলো বলা হোক, সেখানে কিন্তু দলের নেতারা একটা ভালো অবস্থান করে নিতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই রংপুরেও জাতীয় পার্টির অবস্থা অত্যন্ত দুর্বল। এবং আমরা যদি দেখি যে জাতীয় পার্টি সেই 1991 সালের যে সরকার যে নির্বাচিত হয়েছিল, সেই নির্বাচনে জাতীয় পার্টি জয়ী হয়েছিল 35টি আসনে, এবং 1996 সালের নির্বাচনে জাতীয় পার্টি পায় 32টি আসন। 2001 সালের নির্বাচনে ইসলামী আন্দোলনের সঙ্গে জোট করে জাতীয় পার্টি পায় মাত্র 14 আসন। 2008 সালে নবম সংসদ নির্বাচনে 27টি, এবং 2014 সালের নির্বাচন বিএনপি বর্জন করলো, জাতীয় পার্টি পায় 34টি আসন। এরপর 2018 সালের নির্বাচনে সেটি আরও কমে দাঁড়ায় 22-এ, এবং 7 জানুয়ারি মানে সর্বশেষ যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে মাত্র 11টি আসন পেয়েছে। অবশ্য এই শেষের দিকের 2-3টি নির্বাচন নিয়ে তো নানা রকমের আলোচনা সমালোচনা আছে। তো সেই নির্বাচনে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টি কিছু আসন পেয়েছে। মানে ভবিষ্যতে যদি এমন হয় যে বড় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সেই নির্বাচনে কিন্তু জাতীয় পার্টিকে যদি অংশগ্রহণ করতে হয়, তাহলে এই দলটি আসলে একটি আসনও পাবে কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলা যায়। তো সব মিলিয়ে বলা যায় যে লোভের রাজনীতি, সেই লোভের রাজনীতির কাছে সাময়িক যে লাভের রাজনীতি, সেই রাজনীতির করতে করতে জাতীয় পার্টি একটা করুণ অবস্থার মধ্যে পড়ে গেল। হোসেন মোহাম্মদ এরশাদকে অনেক অপছন্দ করে থাকতে পারেনি, কিন্তু বাস্তবতা হলো যে এই দলটির কিন্তু একসময় একটা বড় সংখ্যক কিন্তু ভোটের সমর্থন ছিল, কিন্তু সেটা ক্রমশ এখন কমতে কমতে একেবারে তলানিতে পৌঁছেছে। কোনো রাজনৈতিক দল যদি দীর্ঘমেয়াদে চিন্তা করে জনমুখী রাজনীতি করে, জনগণের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলে, এবং সেভাবে যদি দলের কর্মসূচি এবং স্বল্প মধ্য দীর্ঘমেয়াদে সাজায়, তাহলে সে দলটি কিন্তু টিকে থাকার সুযোগ রয়েছে। কিন্তু শুধু যদি সাময়িক এমপি পদ বা মন্ত্রী পদ বা বিরোধী দলের আসনে বসায়, তো এই লোভের বা লাভের রাজনীতি, সাময়িক লাভ বা লোভের রাজনীতির কাছেই কিন্তু জাতীয় পার্টি পরাজিত হলো।